প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভি 24 এর নিয়মিত আয়োজন টিভি নিউজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজানুল মোবারক। তো দর্শক, আজকে আমরা স্বভাবতই চেষ্টা করব রোজার সাথে স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে কথা বলতে, এবং আজকে যে বিষয়টা আমি চাইবো সেটা হচ্ছে যে বিশেষ করে হাইপারটেনশন, হার্ট ডিজিজ মানে হৃদরোগ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে, এবং সেক্ষেত্রে এই রোজা রাখার মাধ্যমে আমরা কতটুকু উপকৃত হতে পারি সেটা আমরা শুনবো। এবং সেই সাথে আপনারা জানেন যে যারা হৃদরোগী আছেন তাদেরকে অনেক রকম ওষুধ ব্যবহার করতে হয়, সেই ওষুধগুলো তারা এই সময় কিভাবে ব্যবহার করবেন যদি তারা রোজা রাখতে চান। দর্শক, আমাদের আজকের অতিথি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আপনারা জানেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মঞ্জুর মোর্শেদকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম ডাক্তার সাজ্জাল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শকবৃন্দ সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যাতে আমাদের সবাইকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন এবং সুস্থ সবল রাখেন। থ্যাংক ইউ। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, যেটা বিষয় যে আমরা সবসময় শুনি যে রোজা তো একটা আত্মশুদ্ধির ব্যাপার, যে কারণে আমরা রোজা রাখি। এটা ধর্মীয় ভাবে নির্দেশ করা আছে, নিশ্চয়ই এর মধ্যে নিশ্চয়ই অনেক উপকার আছে বলেই সেটা আসলে আমাদের উপর আহ এটা অবতীর্ণ হয়েছে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে আমরা বৈজ্ঞানিক ভাবে শুনেছি, জেনেছি যে এই রোজা রাখার মাধ্যমে অনেক রকম শারীরিক উপকার পাওয়া যায়, এবং সেই বিষয়গুলো আমরা একটু একটু করে আলোচনা করব। তবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিশেষ করে হাইপারটেনশন, কোলেস্টেরল বেশি থাকা, এবং একই সাথে যেটা বলা হয় যে হার্ট ডিজিজ মানে যেটা করোনারি আর্টারি ডিজিজ, যেটার কারণে হার্ট অ্যাটাক হয়, সেই ধরনের রোগের ক্ষেত্রে আসলে এই রোজা কতটুকু উপকারী এবং কিভাবে সেই উপকারটা করে। জি, খুবই সুন্দর প্রশ্ন। একসাথে অনেকগুলি টপিকস আছে। আশা করবো যে ইনশাল্লাহ আমরা ছোট ছোট করে আহ পরবর্তী জি। তে আমরা এগুলি আরো বিস্তারিত অ্যানালাইসিস করব। তো প্রথমে যেটা বলবো, রোজা যেরকম আমরা যে ভেবে থাকি যে রোজা আমাদের হয়তো যাদের ডায়াবেটিস আছে কিংবা হার্ট ডিজিজ আছে এইগুলি হয়তো অনেক ক্ষতি করতে পারে, কিন্তু আসলে রিসার্চে দেখা গিয়েছে যে রোজা কিন্তু আমাদের শরীরে আরো অনেক উপকার করে থাকে। এটির অনেক বেনিফিট আছে। যেমন আপনি যে এই যে রোজা যে শুধু আত্মশুদ্ধির মাস শুধু সেটি নয়, যে আমরা যে ফাস্টিং করে থাকি এবং এই ফাস্টিং এর মধ্যে আমাদের যদি ওজনের কিছু সমস্যা হয়ে থাকে, আমাদের যদি যে ব্লাড গ্লুকোজের সমস্যা হয়ে থাকে, কিংবা আমাদের যদি কারো যদি কোলেস্টেরলের সমস্যা হয়ে থাকে, এগুলি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অনেক বেটার একটা আউটকাম পাওয়া যেতে পারে। তো এটি কিভাবে? যেমন আপনার যদি আমরা যদি রোজা না থেকে থাকি, তাহলে আমরা যে বিভিন্ন ধরনের প্রসেস ফুড বা বিভিন্ন ধরনের এদিক সেদিক যে একটু স্ন্যাক খেয়ে থাকি, এগুলো হয়তো অনেক সময় ম্যাক্সিমাম সময় আমাদের শরীরের উপকারে আসে না। আবার সেই সাথে সাথে আমরা যখন রোজা না থাকি তখন যাদের ডায়াবেটিস আছে তারা এদিক সেদিক একটু একটু যে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বা বিভিন্ন ধরনের বেকিং প্রোডাক্ট গুলো যে খেয়ে থাকে, এগুলো কিন্তু আমাদের শরীরে অনেক গ্লুকোজকে অনেক বাড়িয়ে তোলে। কিন্তু এই আমাদের এই ফাস্টিং এর মাধ্যমে কিন্তু সেটি আমাদের অনেক উপকার করতে পারে। আর আপনি আরেকটা কথা বলেছেন যে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ যে সাধারণত যাদের এই করোনারি আর্টারি ডিজিজটা হয়ে থাকে, তখন কি হয়, এই যে আমরা যে ব্যথা অনুভব করে থাকি করোনারি আর্টারি ডিজিজের জন্য, সেটি হচ্ছে যে অক্সিজেন ডিমান্ড, সাপ্লাই এন্ড ডিমান্ডটা যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের হার্টে যে প্রভাব পড়ে সেটির জন্য আমরা ব্যথা অনুভব করে থাকি। তো এখন যদি আপনি যদি বিশেষ করে যদি সেরকম যদি খাওয়া দাওয়া যদি না করেন, এই রোজার মাসে আমরা যদি খাওয়া দাওয়া না করে থাকি, আমাদের ওজনটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের এই অক্সিজেন ডিমান্ডটা কমে যায় এবং যার ফলে করোনারি আর্টারি ডিজিজও অনেক স্টেবল থাকে। তো সুতরাং মোটামুটি প্রায় প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে এমন কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে রোজা থাকলে এটির ক্ষতি হতে পারে। একমাত্র যদি যাদের খুবই সিভিয়ার, কথার কথা কারো হয়তো বাইপাস হয়েছে, কিংবা কথার কথা খুবই অ্যাকিউট স্টেমি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো একটু প্লাস মাইনাস করা যেতে পারে। না হলে প্রত্যেক ক্ষেত্রে আপনি এই সমস্ত ডিজিজ গুলোকে প্রিভেনশন করার ব্যাপারে, ভালো রাখার ব্যাপারে রোজা অসম্ভব ভালো একটা ভূমিকা পালন করে থাকে। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তার মানে হচ্ছে যে বিশেষ করে আপনি যেটা বললেন যে হার্টের পেশেন্ট যারা আছেন বিভিন্ন ধরনের, মানে ওভারঅল আপনি সবার কথাই বলছেন যে এই রোজা রাখার মাধ্যমে শরীরে অনেক বেশি উপকার হয়। এবং আপনি খুব সুন্দরভাবে বললেন যে করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে শরীরে যে অক্সিজেনের
যে চাহিদা সেটা এই সময় কম থাকে, যে কারণে যাদের একটু একটু সমস্যা আছে তারাও সেই সমস্যাটা হয়তো অনুভব করবেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে খাবার দাবার নিয়ন্ত্রণ করতে, তো আপনি কি মনে করেন যে খাবার দাবার নিয়ন্ত্রণ করার কথা বলা হয়, বিশেষ করে হার্ট ডিজিজের ক্ষেত্রে আপনারা বলেন যে চর্বিযুক্ত খাবার খাবেন না, শাকসবজি বেশি খাবেন, এসব কথা বলেন, বা একটু কম করে খাবেন, কিন্তু সেই জিনিসটা তো রোজা হওয়ার কথা। কিন্তু আমরা জানি যে অনেকেই হয়তো সেটা পারেন না, অনেকে দেখা যায় যে ইফতারি বা সেহরিতে অনেক বেশি খাবার খেয়ে থাকেন। তো আপনার কি মনে হয় যে আমরা রোজা রাখার মাধ্যমে সারাদিনে শরীরকে যে পরিমাণ একটা স্বস্তির মধ্যে যে শরীরটাকে ফেললাম, যে ফাস্টিং এর মাধ্যমে যে উপকারটা আমাদের পাওয়ার কথা ছিল, সেটা কি কখনো কখনো সেই উপকারটা আমরা মানে বিঘ্নিত হতে পারে, বা সেটা আমরা নাও পেতে পারি, এই যদি অস্বাস্থ্যকর সেহরি বা ইফতার আমরা গ্রহণ করি? এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। জি, খুবই সুন্দর প্রশ্ন। এগেইন রোজা আমরা যেরকম আত্মশুদ্ধি হিসেবে ধরে নিয়েছিলাম বা ধরে নিয়ে থাকি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যেটা আমরা দেখে থাকি সেটি কিন্তু আমরা মনে হয় একটু অনেক এর থেকে অনেক ডিভিয়েট হয়ে গিয়েছি। সেটি কিরকম, যেমন রোজার মধ্যে এমনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি পেটের 3 ভাগের 1 ভাগ একটু খালি রাখার জন্য। কিন্তু আমরা রোজার মধ্যে যেরকম ইফতারে বসে থাকি কিংবা সেহরি যেরকম পার্টি করে থাকি, সেটিতে এত ওভার ইন্ডালজ করে থাকি যে, এবং এত দ্রুত আমরা খেয়ে থাকি যেটা পরবর্তীতে আমাদের বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিভিন্ন ধরনের এফেক্ট করে থাকে। তারপর আপনার অনেকের যে ওজন তো কমেও না, দেখা গিয়েছে হয়তো ওজন আরো বেড়েও গিয়েছে কিংবা ওজন আগের মতোই রয়ে গেছে। এবং এছাড়াও আমরা যেরকম বিভিন্ন ধরনের খাবারে অভ্যস্ত, সেই সমস্ত খাবারে দেখা গিয়েছে যে হয়তো আপনার যেরকম কোলেস্টেরল কমার কথা কিন্তু সেটা কমে নাই, একই রয়ে গেছে কিংবা হয়তো আরো একটু বেড়েও গিয়েছে। তারপর আপনার যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে বিশেষ করে ইফতারের সময় কিংবা সেহরির সময় এত খাওয়ার পরে দেখা যায় যে এত গ্লুকোজ বেড়ে গিয়েছে যে কিন্তু এটি একটু অন্যরকম হওয়ার কথা ছিল। যে আমরা যেহেতু এখন খাওয়া-দাওয়া একটু কম করছি, ভেবেছিলাম যে হয়তো একটু গ্লাইসেমিক ইনডেক্স খাওয়ার পরে এত বেড়ে যায়, তখন হয়তো এক্সট্রা ইনসুলিনেরও দরকার হয়ে থাকে। তো সুতরাং এই রোজার মধ্যে আমরা যাতে ওভার ইন্ডালজ যাতে না করে থাকি, একটু খাওয়া-দাওয়ার ব্যাপারে যাতে একটু সচেতন থাকি সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা তো সবাই কম বেশি যখন বয়স হয়ে যায়, একটা সবারই কম বেশি একটা এক ধরনের ডিজিজ প্রসেস থেকে থাকে, এবং সবার হুম, ক্ষেত্রে হুম। একটু সচেষ্ট হওয়া উচিত যাতে আপনি কিরকম সল্ট খাচ্ছেন, কিরকম আপনার ফ্যাট নিচ্ছেন, তারপর কিরকম আপনি অন্যান্য ধরনের আরো প্রসেস ফুড খাচ্ছেন কিনা কিংবা ভাজা পোড়া খাচ্ছেন কিনা। এবং আমরা সবাই জানি এগুলা যে ভালো না খারাপ, কিন্তু আমি বলবো না যে একদম হুম, খাবেন না, কিন্তু এগেইন একটা সামান্য পরিমাণ খেতে হবে। তারপর প্রতিদিন না খাওয়াই বেটার, হয়তো সপ্তাহে একদিন খাওয়া যেতে পারে। এই ধরনের একটু ব্যালেন্স করে রাখতে হবে যাতে আমাদের শরীরটা ভালো থাকে আর জি, কি। জি, বুঝতে পেরেছি। মানে তার মানে আপনি যেটা বললেন যে আমরা আসলে মানে অনেক খাবার একদমই নাকচ করে দিই যে একদম খাওয়া যাবে না, সেটা তো না। আমরা হয়তো আমাদের শরীরের অবস্থা বিবেচনা করেই আপনারা সেই উপদেশগুলো দিয়ে থাকেন যে এগুলো এড়িয়ে চলবেন। কিন্তু তার মানে এই না যে আপনি সেগুলো খেতেই পারবেন না। কিন্তু আপনি যেটা বলছেন খুবই সুন্দর, যে আপনি খেতে পারবেন। এখন ধরেন আজকে এক ইফতারে যদি আপনি 3 রকমের ভাজা পোড়া রাখেন, তৈলাক্ত খাবার রাখেন, সাথে বিরিয়ানিও থাকে, তাহলে তো আসলে আলটিমেটলি যে লাভটা হওয়ার কথা সেটা হচ্ছে না। আমরা তো প্রতিনিয়ত বিরিয়ানি খাই না, কিন্তু আমরা যদি ইফতারিতে প্রতিদিনই কোনো না কোনো একটা মানে কি বলা যায় রিচ খাবার, অতিরিক্ত চর্বি তেল যুক্ত খাবার রাখি, তাহলে তো সেটা আমরা দৈনন্দিন জীবনে একজন হার্টের রোগী হিসাবে আমরা যে নিয়মটা মেনে চলতাম হয়তো তার চেয়েও খারাপ কিছু গ্রহণ করছি, জি, সেটার দিকে চলে যাচ্ছে আসলে। সেটাই। মানে আপনি খুব সুন্দরভাবে বললেন যে আপনারা তো অনেক উপদেশ দিচ্ছেন, আমরা জানি, আমাদের রুগীরা জানেন একজন হার্টের রুগীকে কি খেতে হবে, কি শাকসবজি খেতে হবে, যতটা সম্ভব মানে গরু মাংস খাসির মাংস এড়িয়ে চলতে হবে, এবং মুরগির মাংস খাওয়া যাবে, মাছ খাওয়া যাবে, এগুলো তারা জানেন। কিন্তু তো রোজা আসলে আমার মনে হয় যে আপনি যেটা বলতেছেন যে সেই সুযোগটাই নেওয়া উচিত, এবং রোজার মাধ্যমে যেহেতু আমরা ফাস্টিং থাকছি, না খেয়ে থাকছি, রোজা রাখছি, তাতে একটা বাড়তি উপকার হচ্ছে, সেই উপকারটাকে কাজে লাগানো, মানে সেই ইফতারিতে আপনি যেটা বললেন যে ইন্ডালজেন্স, আসলে গোগ্রাসে খাওয়া এবং অতিরিক্ত খাওয়া, এটা আর কি সারাদিন না খেয়ে থাকার জন্য মনে হয় যে অনেক কিছু খাবো, কিন্তু আসলে আপনি যেটা বলেছেন আসলে খুব দ্রুত না খেলে ধীরে ধীরে খেলে কিন্তু আসলে সেই অবস্থাটা হয় না, এবং খাওয়ার পরে পস্তাতে হয় না যে কেন এত বেশি খেলাম, বা খাওয়ার পরে কিন্তু অস্বস্তিতে পড়তে হয়।
এটা একটা বিষয়, কিন্তু আমরা অনেক সময় খাই কিন্তু খাওয়ার পরে মনে হয় যে ভুল হয়। এই ভুলটা হবে না যদি আপনি পরিমিত পরিমাণে খান এবং ধীরে ধীরে খান। তো এক্ষেত্রে তো আমরা জানি সবকিছুই, তারপরও আমরা দেখি যে ইফতারিতে অনেক নতুন খাবার যোগ হয় যেগুলো আমরা রেগুলার খাই না, তাই না? যেমন একটা ভাজা পোড়া থাকে, আমরা বিশেষ করে অনেক তেলে ভাজা জিনিস থাকে আমাদের, অনেক মিষ্টি জাতীয় খাবার থাকে। এবং যেটা হয়েছে অনেক সময়, আপনি যদি কোনো ইফতারির মানে পার্টিতে যান, বিশেষ করে দাওয়াতে যান, তখন তো আপনাকে দেখা যাবে যে আহ ইফতারের পরে বিরিয়ানি বা আরো কিছু থাকবে, পরোটা, মাংস, নানা কিছু। তো এটা তো আমাদের একটা ট্রেডিশন। কিন্তু একই সাথে আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনার সাথে শেয়ার করতে চাই, এই কারণে আপনি হয়তো ভালো বুঝবেন, আপনি যদি সেই আলোকে আরো কিছু বলেন। ধরেন এই দেশে কিন্তু অনেক রকম খাবার আছে, তাই না? এই দেশে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, এবং এখন এই যুগে সেই মাছগুলো রান্নার অনেক রকম রেসিপি আছে, অনেক প্রক্রিয়া আছে যেগুলো হেলদি। এবং একই সাথে প্রচুর শাকসবজি এবং ফ্রুটস পাওয়া যায়, যেটা আহ অনেক দেশেই পাওয়া যায় না। এটা আমরা এদিক দিয়ে সৌভাগ্যবান, আমরা সারা বছরই এগুলি পাই। অনেক রকম সালাদ তৈরি করা যেতে পারে, অনেক রকম ফ্রুটস খাওয়া যেতে পারে। আমরা যদি কিছু কিছু খাবার ওই দিক থেকে কমিয়ে, হ্যাঁ আমরা বাঙালি হিসেবে একটা ভাজা পোড়া খেতে হবে, একটু পেঁয়াজু খেতে হবে, ওকে ফাইন, একটা যদি রাখি, বাকিগুলো অন্য কিছু দিয়ে রিপ্লেস করলে ভালো হবে কিনা, এই ব্যাপারে আপনার একটু একটা মানে গাইডলাইন চাচ্ছেন। জি, খুবই সুন্দরভাবে আপনি অলরেডি উত্থাপন করেছেন। তো যে জিনিসটা আমি বলতে চাই, যেমন আপনার ইফতারের সময় যেকোনো পানীয় জাতীয় যদি খাবার থাকে, সেটি স্যুপ হতে পারে, বিভিন্ন ধরনের আপনার খুব সুগারি ড্রিঙ্কটা অ্যাভয়েড করে যদি আপনার ন্যাচারালি যেগুলি আপনার ফ্রুটস দিয়ে যে সমস্ত শেক করা যেতে পারে সেটা করা যেতে পারে। তারপর ফ্রুট সালাদ করা যেতে পারে। তো এই জিনিসগুলো করলে, তারপর ইয়োগurt থাকতে পারে। তো এই জিনিসগুলো হলে কি হয়, আপনার পরবর্তীতে যে আপনার কার্বোহাইড্রেট, পরবর্তীতে যে আপনার ভাতের উপর কিংবা বিরিয়ানির উপর এই চাপগুলো কিন্তু আপনার কমে যায়। কারণ ওই সময় অলরেডি পেটের ভিতর অনেক জায়গা অলরেডি অকুপাই করে ফেলেছে। তো এই Occupied হয়ে জিনিসটা গেছে। যদি করা যায় তাহলে হয়তো আপনার অন্য খাবারগুলোর দিকে আমরা হয়তো মনোযোগ দেব না। আর যেটি আপনি সুইটস এর কথা বলেছেন, সুইটস এ এগেইন বিশেষ করে শুধু যে ডায়াবেটিস বা কার্ডিয়াক ডিজিজ কিংবা কোলেস্টেরল যাদের আছে শুধু যে তাদের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ থাকতে হবে তা না। আমাদের যারা এখন ছোটখাটো ছেলেমেয়েরা আছে বা ইয়ং জেনারেশন আছে, তারা তো অসম্ভব হেলথ কনসিয়াস। তারাও আপনার সুগার দেওয়ার ব্যাপারে যেখানে আপনার 2 চামচ দেওয়া প্রয়োজন ছিল সেখানে আপনি 1 চামচ দিয়ে স্টার্ট করেন, বা অন্যেরা হয়তো আরো কম দিয়েও স্টার্ট করতে পারে, বা একসময় দেখবেন যে আপনি সুগার না দিলেও তেমন চলবে। যেমন আমরা অনেক সময় ব্ল্যাক টি খেয়ে থাকি, আপনার সুগার ছাড়া আপনার টি বা কফি খেয়ে থাকি। তো এগুলা একসময় আমরা অভ্যস্ত হয়ে যাই। তো যতটুকু মিনিমাইজ করা যায় সেটি বেটার। এবং সুগারের যে অল্টারনেটিভ অন্য যে সমস্ত কিছু আছে, আপনারা গুগলে দেখবেন, এগুলো অনেক অনেক রেসিপি আছে, এগুলিও আপনারা ব্যবহার করতে পারেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তার মানে হচ্ছে যে আপনি বলছেন যে বিভিন্ন রকম সালাদ তৈরি করা যেতে পারে, আহ, আহ, বিভিন্ন রকম ফ্রুট চ্যাট তৈরি করা যেতে পারে। এগুলো হয় কি, এগুলো খেলে, এগুলো তো অনেকে পছন্দ করে, তাই না? তো পছন্দ করলে পছন্দের খাবার সেটা তারা খাক, এবং ইয়োগার্ট রাখতে পারেন। তো এগুলো খেলে হবে কি, পেটের জায়গাটা আসলে ভরে যাবে, তখন চাইলেও আমি অন্য খাবার মানে তৈলাক্ত খাবার খেতে পারবো না ততটা। এবং একই সাথে এগুলিতে কিন্তু প্রচুর ফাইবার আছে, তাই না? তো সেগুলো কিন্তু সে চর্বি শোষণে বাধা দেবে শরীরে। কাজে জি, নানা রকম উপকার আছে। কাজে আমাদের আসলে ধীরে ধীরে মানে সেই জায়গা থেকে সরে আসতে হবে আস্তে আস্তে। এবং হচ্ছে কিন্তু, আপনি দেখবেন যে এখন কিন্তু সেই রেসিপি গুলো চেঞ্জ হচ্ছে ইফতারের বা ইয়েতে। সেটাই, তারপর আমাদের ঐতিহ্য যেটা, আমাদের যেটা ভালো লাগে সেটা তো আমরা খাবোই। জি। তো একই কথা সেহরির ব্যাপারে, কারণ আপনার কোনো সাজেশন আছে কিনা যে সেহরিতে আমরা যেহেতু সারাদিন না খেয়ে থাকি, তো সেক্ষেত্রে সেহরিতে কি ধরনের খাবার খেলে সারা দিনটায় আমি এক ধরনের শক্তি পাবো? এটা আপনি যদি বয়স ভেদে বলেন, যে বয়স্কদের হয়তো ততটা দরকার নেই, কিন্তু ইয়াং যারা, তাদের তো ক্যালোরি ডিমান্ড অনেক বেশি, সেক্ষেত্রে কি করা যেতে পারে? জি। তো সর্বপ্রথম রোজার মধ্যে পানি যাতে কোনো অবস্থাতে যাতে শূন্যতার সৃষ্টি না হয়ে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটি ইফতারের পরে হোক, সেহরির সময় হোক, আপনাকে মিনিমাম হুম। 8 গ্লাসেস অফ ওয়াটার আপনাকে নিতে হবে। এবং সেটি আচ্ছা। আপনারা যেইভাবে একটা এরেঞ্জ করতে পারেন সেটা বেটার। তো হুম সেহরির সময়ও আপনার কিছু বেশ মোটামুটি পানি খাওয়া যেতে পারে যাতে সারাদিন আর পানির তৃষ্ণাটা যাতে আর না থাকে, সেটি একটা করা হুম যেতে হুম পারে। তারপর বিভিন্ন ধরনের হাই প্রোটিন খাবার যেগুলি
ধরুন আপনার চিকেন বলেন কিংবা আপনার ফিশ বলেন, সেগুলো হুম, খাওয়া হুম। যেতে পারে। এমনকি যে আপনি যে রেড মিট যে খেতে পারবেন না সেটিও না, রেড মিটও খাওয়া যেতে পারে। না। রেড মিটের মধ্যে অনেক প্রোটিন থাকে, ফাইবার থাকে। তো এগুলি কিন্তু আপনাকে আপনার অনেক এনার্জি দিয়ে থাকে। বিশেষ করে একটু কেয়ারফুল থাকতে হয় যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিশেষ করে কার্ডিয়াক ডিজিজ কিংবা কোলেস্টেরল বা ব্লাড প্রেশার, এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। না হলে এই ব্যাপারে আপনি খেতে পারেন। তাও এগেইন পরিমিত। এগেইন সবকিছু একটা পরিমিত হতে হবে। আর যে হুম, হুম। জিনিসটা হচ্ছে যে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ব্যাপারে সবসময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটিতে ফাইবার আছে সেগুলো খেতে হবে। যাতে আপনার কনস্টিপেশন না হয়ে থাকে, যাতে আপনার বিশেষ করে আপনার যাতে এনার্জি থেকে থাকে, এনার্জি পেতে পারেন সারাদিনে, সেরকম খাবার খেতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর আমরা যেহেতু ভাত বা কিছু খেয়ে থাকি, সেই ক্ষেত্রে আপনার রাইস বা রুটি আছে সেটা খাওয়া যেতে পারে, কুইনোয়া খাওয়া যেতে পারে, এই ধরনের সাদা ভাতের পরিবর্তে। তো এই সমস্ত জিনিসের দিকে হুম। খেয়াল রাখবেন। আর বিশেষ করে এই রোজার মধ্যে এগ খাওয়া যেতে পারে। এগের মধ্যে অনেক প্রোটিন আছে। হ্যাঁ? তো জি, জি। চিকেনের কথা তো বললাম, এইগুলো আপনারা খেতে হুম, পারেন। হুম। না, সেটা আমি এই ডিমের কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ডিম খাওয়ার ব্যাপারে কি বলে, আমি উত্তরটা পেয়ে গেছি। তো অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে যেটা মোদ্দা কথা হচ্ছে, যারা খাওয়া সম্পর্কে একটু বোঝেন তাদের জন্য বুঝতে আরো সহজ হবে। সেটা হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবারটা বেশি খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার যেতে হবে এবং কার্বোহাইড্রেটের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। সেক্ষেত্রে আপনার যদি আমরা বলি যে ব্রাউন রাইস, সেক্ষেত্রে অন্যতম, বা ব্রাউন আটা যেটা আছে সেটা খাওয়া সেগুলি দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। তো তাতে হবে কি, আপনার ওটা হজম হতে সময় লাগবে এবং আপনি অনেকক্ষণ ধরে আপনার শরীরে শক্তি পাবেন। তো ডক্টর মঞ্জুর মোর্শেদ, একটা বিষয় একটু ছোট্ট করে অবতারণা করতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে অটোফেজি। তো অটোফেজিতে যেটা বলা হচ্ছিল যে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা শরীরের জন্য ভালো। তো সেক্ষেত্রে যদি একটু আইডিয়া দেন যে এটা হয়তো অনেকে নাও জানা থাকতে পারে যে রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরের ভিতরে যে নানা রকম আমরা নর্মালি যখন খাবার গ্রহণ করি তখন অনেক রকম আহ কি বলা যায়, খুব সাধারণ ভাবে বলে যে বিষাক্ত পদার্থ তৈরি হয়, যেগুলো আমরা শরীর থেকে আবার বের করে দিই, আমাদের শরীর সেগুলোকে বের করে দেয়। তো সেই ক্ষেত্রে এই যে মানে অটোফেজির ভূমিকাটা কি? সেক্ষেত্রে জি। অটোফেজির সাথে রোজার আসলে রোজার সাথে আমরা এটাকে মিলাতে পারি কিনা, যে অটোফেজি যে থিওরিটা দিয়েছে সেটার সাথে আহ আমরা যে প্রক্রিয়ায় রোজা রাখি সেটার কোনো মিল পাওয়া যায় কিনা, বা রোজা রাখলে আমরা সেই উপকারটা পাবো? জি, খুবই সুন্দর প্রশ্ন। আপনারা জানেন অটোপেসির জন্য জাপানিজ সায়েন্টিস্ট আপনার নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এই অটোপেসির সাথে আপনি যেটি বলেছেন যে এটি তো ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং রোজার সাথে অনেক সম্পৃক্ততা করা যেতে পারে। তো অটোপেসিটা হচ্ছে যে আপনার বাড়ি যে সারাদিন যে কাজ করতে চায়, আপনি চিন্তা করেন একটা মেশিন যদি সারাক্ষণ যদি 24 আওয়ার্স কাজ করে থাকে এবং একসময় না এটি এক্সজস্টেড হয়ে যাবে। তা এবং এই এক্সজশন থেকে আপনাকে রক্ষা করতে হলে আপনাকে যদি রিসাইকেল করতে হয়, শরীরকে একটু রেস্ট দিতে হবে। এবং এই রেস্টটা হচ্ছে যে আপনার অটোপ্যাথি রেস্টটা হচ্ছে যে আপনার বাড়িকে যাতে সবসময় শুধু খাবেন আর বাড়ি শুধুমাত্র আপনার এটি আমাদের স্টোমাক বলেন এবং সেই সাথে অন্যান্য আরো অঙ্গ প্রত্যঙ্গ বলেন, সবকিছু একটা ফাংশনের মধ্যে থাকে। তো এই রেস্টটা দেওয়ার জন্যই হচ্ছে যে অটোপ্যাথি, এই রেস্টটা দেওয়ার জন্য হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এবং এটি হলে কি হয়, আমাদের বাড়িতে যে আপনি যেটি বলেছেন বিষাক্ত পদার্থগুলি হুম, হুম। আপনার সেগুলি আবার রিসাইকেল কিভাবে করতে হয়, কিভাবে রিজুভিনেট করতে হয়, সেলগুলো কিভাবে আবার রিগ্রোথ করতে হয়, রিজেনারেট করতে হয়, এগুলোর ব্যাপারে বেশ ভালো ভূমিকা পালন করে থাকে। তো এই জন্য আল্লাহ রাবুল আলমিন জি। আমাদেরকে যে ফাস্টিং করার যে দিয়েছে, আমার মনে হয় যে এটি একটা অসম্ভব একটা ভালো একটা ভূমিকা পালন করে এবং অদূর ভবিষ্যতে আমরা আরো এই ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবো, দেখবেন। জি। না, সেটাই মানে বিভিন্ন রিসার্চ হয়েছে। এবং রোজার অনেকে রিসার্চ এটাও আমি দেখেছি যে রোজার একটা শরীরের ক্ষতি হতে পারে, সেরকম রিসার্চও হয়েছে যে কার্ডিও মেটাবলিক অনেক ফ্যাক্টরে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা অনেক বলেছে, কিন্তু আলটিমেটলি সামেশন যেটা, সারাংশ যেটা হয়, উপসংহারে বলা হয় যে আলটিমেটলি সব মিলিয়ে লাভটাই বেশি। জি। এটাই হচ্ছে রিসার্চের আলটিমেটলি। এর বিরুদ্ধেও কিন্তু অনেক রিসার্চ হয়েছে, মানে এটা মানে এই তত্ত্বের বিপক্ষে। তো যাই জি। হোক, জি। আমরা এবার একটু মানে কি বলে, আমরা একটা ব্রেকে যাচ্ছি। সরি। আমরা এই ব্রেকের পরে আবার ফিরে আসবো অনুষ্ঠানে। দর্শক, সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবে। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আসফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর মঞ্জুর মোর্শেদ। আজকে আমরা কথা বলছি রোজার সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক, এবং একই সাথে হৃদরোগ, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে
রোজা কতটা উপকারী সেই বিষয়গুলো আলোচনা করতে। আমরা অনেকটা আলোচনা করে ফেলেছি। আমরা এরপরে ওষুধ নিয়ে আলোচনা করবো। তার ফাঁকে একটা ছোট্ট জিনিস জানতে চাই ডক্টর মঞ্জুর মোর্শেদ, যে আমাদের কিন্তু মানে আমরা একটা জিনিস দেখি যে আমাদের কিশোরীরা কিন্তু রোজা রাখেন এবং তারা অনেকে রোজা রাখার ব্যাপারে বেশ আগ্রহী। তো সেক্ষেত্রে তারা যখন রোজা রাখেন, তাদের তো একটা মানে গ্রোয়িং এজ না, তাদের তো অনেক ক্যালোরি ডিমান্ড, অনেক খাবার দাবারের ডিমান্ড থাকে শরীরে। তারা যখন রোজা রাখেন তারা হয়তো খুব সহজে টায়ার্ড হয়ে যান, কিন্তু তাদের আগ্রহ কিন্তু অনেকের চেয়ে বেশি। তো এক্ষেত্রে আপনার সাজেশন কি অ্যাজ এ লাইক প্যারেন্টস বা গার্জিয়ান হিসেবে? আমরা তারা যখন রোজা রাখবে তখন কোন বিষয়গুলোর দিকে আমরা একটু নজর দিব যেন এই জিনিসগুলো সে করে বা এই খাবারগুলো গ্রহণ করে? আপনি যেমন পানির কথা বলছিলেন, এমন কোনো গাইডলাইন আছে কিনা যে এগুলো আমাদেরই লক্ষ্য রাখতে হবে? তারা হয়তো রোজাটা রাখছে, তারা তো এই বিষয়টা জানে না বা এই বিষয়টা তাদের জানার কথা না, তারা হয়তো সে কারণে অসুস্থ হয়ে যেতে পারে। জি, জি। ইয়ং জেনারেশনদের যে ক্যালোরি ডিমান্ডের কথা বলছেন, আমরা যে খাবার-দাবার খেয়ে থাকি এতে এমনিই ক্যালোরি ততটুকু হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর আপনি যেটা বলছেন যে বিভিন্ন ধরনের এই সময়ে যে তাদের যে গ্রোথ হওয়ার কথা, একটা নির্দিষ্ট ক্যালোরি থাকাতে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনি একটা জেনে অবাক হবেন যে সবসময় ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর বা এই ধরনের গ্রোথ হরমোন গুলা সবসময় বেশি বার্স্ট হয়ে থাকে যখন একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং এ থেকে থাকেন। একটু যখন আপনার শরীরে যাতে একটু, যদি আপনার যদি ক্যালোরি যদি একটু কম থাকে, আমি বলছি না যে আপনাকে 2000 বা 100 এর নিচে চলে আসতে হবে, সেটির কথা বলছি না, কিন্তু ওই সময় আপনার গ্রোথ স্পার্টটা হয়ে থাকে। তো সুতরাং এই নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নাই। আর যারা খুবই হেলথ কনসিয়াস, বিশেষ করে যারা জিমে গিয়ে থাকেন, যাদের সাথে একটা নির্দিষ্ট ক্যালোরি থেকে, এখন তো বিভিন্ন ধরনের অ্যাপসে বলে দেয় কি খেতে হবে না খেতে হবে, কতটুকু প্রোটিন খেতে হবে। তো এই ধরনের অনেক কিছু, তো এদের ক্ষেত্রে আপনার যে বিভিন্ন ধরনের যে পোল্ট্রি আছে, চিকেন বা টার্কি কিংবা এগ, এগুলি খাওয়া যেতে পারে। কিছু আপনার প্রোটিন শেকও খেতে পারেন। এগেইন প্রোটিন শেক যাতে আবার অতিরঞ্জিত না হয়ে থাকে। ইদানিং ইয়ং জেনারেশনদের মধ্যে প্রোটিন শেকটা একটা খুবই জনপ্রিয় এবং অনেকের ক্ষেত্রেই জনপ্রিয়, তবে সেটি যাতে 3 গ্রামের উপরে পার ডে যাতে না হয়ে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে যাদের কিডনি ডিজিজ আছে কিংবা হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই অনেক অনেক সতর্ক থাকতে হবে। আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করতে পারেন। তবে ইয়ং জেনারেশনদের আমি বলবো যে আপনারা যেভাবে বেড়ে উঠতেছেন, খাচ্ছেন, খাবেন, সব ঠিক আছে। এই ব্যাপারে ফাস্টিং এর ব্যাপারে কোনো ধরনের দ্বিমত করার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা বিষয়ের অবতারণা করলেন আপনি। তার মানে হচ্ছে যে অনেকের মধ্যে যে ধারণা যে আমি রোজা রাখছি, বা একটা মানে 11-12 বছরের একটা কিশোর বা কিশোরী রোজা রাখছে, সে হয়তো ভাবতে পারে যে রোজা রাখার কারণে, এমনকি শুধু সে না, তার প্যারেন্টসরা হয়তো ভাবতে পারে যে রোজা রাখার কারণে তার গ্রোথে বুঝি সমস্যা হবে। এই ধারণাটা ভুল। কারণ গ্রোথটাকে আসলে কি বলা যায়, যে এটাকে উদ্দীপিত করার জন্য হঠাৎ করে আহ, একটু ফাস্টিং দরকার আছে। কাজে সে যখন ফাস্টিং এ যাবে তখন তার গ্রোথ বা এই গ্রো করার যে প্রবণতা, সেটা আরো বেশি বাড়বে এবং সেটাই উদ্দীপনাটাকে বাড়িয়ে দিবে এই ফাস্টিং। অনেক ধন্যবাদ। কাজে এই ভুল ধারণাটা অনেকের মধ্যে আছে। আমি আহ, খুবই আনন্দিত যে আপনি খুব সুন্দরভাবে বিষয়টাকে তুলে এনেছেন এবং বিষয়টার অবতারণা করেছেন। দর্শক, আপনারা বুঝতেই পারছেন, কাজী যারা তরুণ বয়সে আছেন, যাদের এখনো গ্রোথ চলছে, আমি যদি বলি 11-12 থেকে 19-22, তো এই বয়সে যারা আছেন তাদের কোনো চিন্তার কারণ নাই। কারণ এই ফাস্টিং আপনাদের যে বেড়ে ওঠার প্রক্রিয়া, শরীরের যে গ্রোথের প্রক্রিয়া, সেটাকে আরো ত্বরান্বিত করবে, আরো ত্বরান্বিত করে, উদ্দীপিত করে। অনেক ধন্যবাদ একটা মঞ্জুর মশাই। এবার আমরা একটু আহ ওষুধের প্রসঙ্গে আসি। কারণ কার্ডিওলজিস্টরা অনেক ওষুধ দেন এবং অনেক সময় দিতে হয়, এবং রুগীরা 3-4টা-5টা ওষুধ খেতে হয় অনেকে নানা কারণে। হ্যাঁ, শুধু তো হার্টের সমস্যা না, দেখা যায় যে হয়তো থাইরয়েডের সমস্যা আছে বা কোলেস্টেরলের সমস্যা আছে, অন্য সমস্যা আছে, মিলিয়ে অনেক ওষুধ হয়ে যায়। তো এই ওষুধগুলো তো দিনে 2-3 বার, তার মধ্যে ওষুধের সাথে ওষুধের ইন্টারাকশনের বিষয় আছে, এটার সাথে এটা খাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আসলে দুবারের ওষুধগুলো দুবার না হয় খেলো। আমার দুটো প্রশ্ন, যেগুলো দুবার খেতে হতো আগে, আপনারা একটা 12 ঘন্টা বলেন সাধারণত দুবার খেলে, 12 ঘন্টা। সেক্ষেত্রে রোজার মধ্যে তো অত 12 ঘন্টা অন্তর হবে না, একটু কিছু ঘন্টা এদিক সেদিক হবে। এটা একটা বিষয়। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা যদি সেই রিচারে খান? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেগুলো 3 বার বা 4 বার খেতে হয়, সেই ওষুধগুলোর কি করবো? এগুলো কিভাবে ম্যানেজ করা যাবে? নতুন ওষুধ দিবেন নাকি সেগুলোকে একইভাবে কোনো একটা সময় খেয়ে নিবে? কি করতে হবে? আচ্ছা, খুব
খুবই বিউটিফুল প্রশ্ন। দুইবারের ওষুধ যেগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো মোটামুটি আমরা জানি যে এভরি 12 আওয়ার্স দিতে হয়। তা এখন যদি কথার কথা রোজা যদি অ্যারাউন্ড 6 o'clock আমি সুবিধার্থে বলছি, অ্যারাউন্ড 6 o'clock যদি আপনি ভাঙ্গেন, তারপর আবার যদি আপনার সেহরি যদি অ্যারাউন্ড 5 o'clock যদি ইয়ে করেন, তাহলে সময়টা হচ্ছে 11 আওয়ার্স এর মতো এদিক সেদিক হয়ে থাকে। তো খুব একটা মানে সমস্যা না। সমস্যা হওয়ার কথা না। তো আপনি যেমন ধরেন কথার কথা একটা ব্লাড থিনার নিচ্ছেন, অ্যালোকুয়েস এরকম, এটা 12 আওয়ার্স, কিংবা অনেক ধরনের বিভিন্ন ধরনের বিটা ব্লকার বলেন, মেটোপ্রোলল বলেন, এরকম অনেক সময় 12 আওয়ার্স নিতে পারেন বিভিন্ন এরিথমিয়ার জন্য। তো সুতরাং এটাতে কোনো অসুবিধা হবে না। যে জিনিসটা আমি বলতে চাই, বিশেষ করে বয়স্কদের যারা বিটা ব্লকার নিয়ে থাকে, আপনারা জানেন সদল ভাই, আপনি জানেন যে বিটা ব্লকার যেমন মেটোপ্রোলল বলেন, কার্বিডালল বলেন, এগুলো কিন্তু হার্ট রেটও কমিয়ে ফেলে। তো আমি বলবো যে বিশেষ করে যে সেহরির পরে ইফতারের পরে সাধারণত আমরা অনেক খাওয়া দাওয়া করে থাকি, তারপর আপনার তারাবির নামাজ পড়ে থাকি। তো তো ওই সময় ফুল ডোজটা নেবেন। আর বিটা ব্লকারটা সেহরির সময় কোনো আপনি হাফ করে দিতে পারেন কিনা, ওই সময় একটু দেখবেন যে আপনার এর পরে দিনের বেলায় ব্লাড প্রেশার বলেন, হার্ট রেট বলেন, এগুলি ঠিক মতো আছে কিনা এটা দেখা যেতে পারে। কারণ এগেইন বডিতে একটু অ্যাডজাস্ট হতে হবে এবং আপনাকে একটু হোমওয়ার্ক করতে হবে যে আপনি কিরকম অবস্থায় আছেন না আছেন, এটি একটি ব্যাপারে। তারপর যারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিনের ব্যাপারেও বিশেষ করে সেহরি খাওয়ার সময় হয়তো একটু কমিয়ে দিতে পারেন, ইউনিট গুলো কমানো যায় কিনা সেদিকে খেয়াল রাখবেন। এবং ইফতারের সময় আপনি ফুল ডোজটা নিতে পারেন, যেহেতু আপনি অনেক হয়তো খাওয়া দাওয়া করবেন, এটি একটা। আর বিশেষ করে আপনি যেটি বলতেন 3 times a day যে মেডিসিন গুলা, যেমন আমি হাইড্রালাজিনের কথা বলি ব্লাড প্রেশারের জন্য, যাদের কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তখন প্রোভাইডারকে জিজ্ঞেস করবেন যে এই মেডিসিনটা আপনি তখন টু টাইমস এ ডোজ, যেমন নাইপিডিপিন দেওয়া যায় কিনা, একই ধরনের বেনিফিট পাওয়া যাবে সেরকম আপনি 2 ডোজে আপনি নিতে পারেন কিনা, কিংবা সিঙ্গেল কোনো মেডিসিন দেওয়া যেতে পারে কিনা, বিভিন্ন ধরনের যে সমস্ত ওয়ান্স এ ডে আছে সেগুলি চেঞ্জ করা যেতে পারে কিনা সেদিকে খেয়াল রাখতে পারেন। মানে সেটা কি শুধুমাত্র এই রোজা মাসের জন্য, মানে শুধু মাসের জন্য? জি, রোজার জন্য। তা আরেকটা কথা যেটা বললেন যে যেমন মেটাপ্রোলের কথা বললেন যে হাফ করে দেওয়ার জন্য সেহরির সময়, তার মানে কি আপনি ধরে নিচ্ছেন যে রোজার সময় রোজা রাখার কারণে তার এই ওষুধের মাত্রা ঠিক আগের মাত্র যেই মাত্রা দেওয়া হতো সেটা দরকার পড়বে না, বা তার চেয়ে কম দরকার পড়বে? তো আমি যেটা বিশেষ করে আমি আগে এটা বলছি এল্ডারদের জন্য, যাদের বয়স একটু হয়তো বেশি হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, ওদের আমি ধারণা করছি যে বিশেষ করে রোজার দিনে হয়তো ওনারা সেহরি খাওয়ার পরে অনেকক্ষণ ঘুমিয়ে থাকেন, নামাজ পড়ার পরে, তারপর হয়তো ওঠার পরে খুব একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকেন না, তারপর হয়তো হাঁটাহুটা অনেক কমে যায়, তারপর একটু খাওয়া দাওয়া যেহেতু না, একটু হয়তো মেটাবলিজমের একটু ইয়ে আছে। তো এই জন্য আমার কাছে ধারণা হচ্ছে যে হয়তো হার্ট রেট একটু কমে যেতে পারে, ব্লাড প্রেশারটা একটু কম হতে পারে, একটু সেফ সাইডে থাকার জন্য এই ব্যাপারে একটু আপনারা খেয়াল রাখতে পারেন। মানে যারা অনেক বয়স্ক, তেমন কোনো কাজকর্ম করেন না, যারা থাকেন, তাদের জন্য এটা বেশি প্রযোজ্য। তবে সেক্ষেত্রে তো আপনি যেটা বললেন যে অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করতে হবে, মনিটরিং করতে হবে পেশেন্টকে, যে আসলে এই মানে মাত্রা কমিয়ে দেওয়ার পরও মানে রক্তচাপটা নিয়ন্ত্রণে আছে কিনা। এবং এই সতর্কতাটা আপনি বলছেন এই কারণে যে এই ওষুধগুলো হার্টবিট কে স্লো করে দেয়, ধীর গতিতে করে দেয়, তো সেটা যাতে আরো বেশি ধীর না হয়ে যায়, যেহেতু খাবার দাবার গ্রহণের পরে শরীরের উপর একটা প্রেশার পড়ে সেটার জন্য। তো অনেক ধন্যবাদ। আর অন্য ওষুধগুলোর কথা বলেছেন ঠিকই। তো কোলেস্টেরলের ওষুধগুলো তো যে কোনো সময় খেলেই হবে নাকি? জি, এটির আগে আমি আরেকটা জিনিস সংযোজন করে, আল্লাহ মাফ করুক, রোজার মধ্যে কোনো এল্ডারলি যদি হসপিটালাইজ হতে হয় ডিহাইড্রেশনের জন্য বা কিছু, তো ওদেরকে যে স্যালাইন দেওয়া হয়ে থাকে, আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো সদল ভাই আপনি হয়তো একমত হবেন যে এই সমস্ত মেডিকেল নেসেসিটির জন্য আপনারা নিশ্চিন্তে তারপরে রোজা রাখার জন্য রোজা থাকতে পারেন, এবং এই ধরনের মেডিসিনে কোনোদিন রোজা ভাঙ্গে না বলে আমি যতটুকু শুনেছি, আমি জানি আর কি। আচ্ছা, কোলেস্টেরলের ব্যাপারে যেটা আপনি বলছেন, কোলেস্টেরলের মেডিসিন সাধারণত আমি বলে থাকি ইভিনিং এ কিংবা রাত্রে দেওয়াটা হচ্ছে যে সবচেয়ে বেটার। কারণটা হচ্ছে যে রিসার্চে দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম সময় হার্ট ডিজিজ গুলো হয়ে থাকে আপনার একদম ভোর রাতের দিকে, শেষ রাতের দিকে, রাতের 2টা-3টার পরে। কারণটা হচ্ছে যে ওই সময় আপনার যে শরীরে ইনফ্লামেশন, অনেক ফাস্টিং এর জন্য হোক কিংবা ঘুমানোর জন্য হোক, ইনঅ্যাক্টিভিটির জন্য হোক, তার মানে হচ্ছে যে একটা ইনফ্লামেশন কাজ করে। তার মানে হচ্ছে যে এই ক্রনিক এই ইনফ্লামেশনের সাথে সাথে যে প্লাক গুলো আছে, শরীরের যে চর্বিগুলো জমা আছে, এই চর্বিটা যে কোনো সময় ডিসলয়েড হয়ে যে কোনো অঘটন ঘটাতে পারে। তো এইটি রিডিউস করার জন্য সাধারণত কোলেস্টেরলের মেডিসিন গুলো আপনার রাত্রে দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা এখন যেহেতু আপনি ইফতারের পরে সেটি খেতে পারেন, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন যে
কেউ যদি অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার কারণে আমরা জানি এর আগে আমি এটা একটা মানে বেশ অনেক আগে প্রায় সম্ভবত আহ, আহ, 90-এর দশকের শেষ দিকে আমি অর্গানাইজেশনের নামটা আমি এখানে বলছি, ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা মরক্কোর। এবং তারা সারা বিশ্বের ইসলামী স্কলারদের নিয়ে একটা সম্মেলন করে, সেটা সম্ভবত 9th তাদের একটা সম্মেলন ছিল। সেখানে তারা ঘোষণা দিয়েছেন যে এই বিষয়টা যেটা আপনি বললেন, যে এবং সেখানে এমনও বলা হয়েছে যে রোজা রেখে যারা নিয়মিতভাবে নাকের ড্রপ দেন বা চোখের ড্রপ দেন, কানের ড্রপ দেন, বা কোনো স্কিনের ডিজিজের জন্য মলম দেন, অনেকের শরীরে দৈনন্দিনই স্বাভাবিকভাবেই আমরা কিন্তু অনেক রকম লোশন বা ক্রিম ইউজ করি, সেগুলিতে কোনো সমস্যা নেই সেগুলি ব্যবহার করতে, কারণ এগুলি থেকে এনার্জি পায় না। একইভাবে বলেছেন যে যদি কারো ব্লাড ওয়ার্ক করতে হয় সেটা তারা করতে পারবেন, ইভেন এন্ডোস্কোপি করার কথা সেখানে বলা হয়েছে, সেটা করা যাবে। এবং এই নিবন্ধটা ব্রিটিশ মেডিকেল জার্নালে সম্ভবত 2004-এ ছাপা হয়েছিল। আমি সেই সংখ্যাটা বলতে পারবো না, তবে আমি একসময় সেটার কপিটাও দেখেছিলাম। যাই হোক, তো এটা নিশ্চিত করে বলা যায় সেটা তাদের রেফারেন্স দিয়ে আপনি ঠিকই বলেছেন। এবং একসাথে কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন যদি তাকে কিছুটা স্যালাইন দিতে হয়, সেই স্যালাইনটা তো আসলে তার জন্য বাড়তি কোনো শক্তি যোগাচ্ছে না, এটা তার মানে বেঁচে থাকার জন্য দরকার হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড চালানোর জন্য। সেটা এবং এমনও শুনেছি এবং এমনও বলা হয়েছে কেউ যদি কোনো ওষুধ মিস করেন, ট্যাবলেট বা ক্যাপসুল, সেটা যদি খালি খালি গিলে ফেলতে পারেন লালা দিয়ে, তাহলে গিলে ফেলা যায়। যদি সামান্য ওয়াটার দরকার হয়, ওয়াটার থেকে তো আর এনার্জি আসবে না, খুবই 1 চামচ পানি দিয়ে যদি গিলে ফেলতে পারে, 2 চামচ পানি দিয়ে গিলে ফেললে অসুবিধা হবে না। কাজে এতটুকু মানে রোজার ব্যাপারে এতটুকু উদারতা আসলে আগেও ছিল, হয়তো আমরা জানতাম না। এখন স্কলাররা, সায়েন্টিফিক যারা মানে বিজ্ঞানী আছেন, তারা রিসার্চ করে এগুলো আমাদের সামনে তুলে ধরছেন এবং জনমানুষের জন্য এগুলো আসলে জানানো হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টা তোলার জন্য, আমি এই কারণে বলার সুযোগ পেলাম এই বিষয়টা। তো এক্ষেত্রে আরো কিছু ওষুধপত্র আছে যেগুলো খালি পেটে খেতে হয়। তো সেক্ষেত্রে ধরেন সেহরির সময়টা না খালি পেটে খাওয়া গেল, ইফতারিটা খালি পেটে খেলে তো ইফতারিটা একটু দেরি করে খেতে হবে, সেটা হবে কিনা নাকি? ধরেন আমি যদি বলি যে অ্যাসিডিটি ওষুধ, এটা যদি খাওয়ার সাথে সাথে খায় অমিপ্রাজল, এসোমিপ্রাজল, কি বলেন সেক্ষেত্রে? অনেকে প্রশ্ন করেন এই ধরনের। খুবই নিত্য নৈমিত্তিক এই সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি, যেটি ওমিপ্রাজল আপনার 0.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে খাওয়াটাই বেটার, ব্রেকফাস্টের আগে, যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকতাম আর কি। তো এখন আপনি যদি ইফতারটা করেন, হয়তো একটু সামান্য লাইট একটু পানি জাতীয় কিছু খেলেন, তারপর আমি ওমিপ্রাজলটা খেলেন, এরপরে আপনি হয়তো মাগরিবের নামাজটা পড়লেন, মাগরিবের নামাজ পড়তে অলরেডি আপনার 10-20 মিনিটস অলরেডি পার হয়ে গেছে, এবং এরপরে আপনি খেতে পারেন। তো এত যে একদম খুবই যে ক্লোজলি মেনটেন করতে হবে যে আপনাকে না আধা ঘন্টা 1 ঘন্টা না হলে এরকম কিছু না, আপনি তারপরে এরপরে মাগরিবের নামাজ পড়ার পরে প্রায় 20 মিনিটস এর পরে 30 মিনিটস এর পরে আপনি আপনার যে ইফতার করা সেগুলো করতে পারেন আর কি, কোনো অসুবিধা হওয়ার কথা না। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা প্রায় শেষ ভাগে চলে এসেছি অনুষ্ঠানের। তো এটা হলো অ্যাসিডিটির বিষয়। আরেকটা বিষয়, আপনি তো অনেক বিষয়ে কথা বলেন, আমরা দেখি আপনার সাবজেক্টের বাইরে যেও অনেক কথা বলেন, কারণ সেটা চিকিৎসা হিসেবে সেগুলো অজানা থাকার কথা না। এবং যেহেতু আপনি এইসব বিষয় নিয়ে গবেষণা করেন, সেই তথ্যগুলো আপনার কাছে অবশ্যই থাকবে। তো একটা বিষয় কিন্তু অনেকের ধারণা, খুব পুরনো ধারণা, যে রোজা রাখলে অ্যাসিডিটি বাড়বে। আমার অ্যাসিডিটির সমস্যা, সেই কারণে আমি রোজা রাখতে পারি না, আমার অনেক সমস্যা হয়। আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? আমি একদম দ্বিমত পোষণ করে থাকি, রোজা রাখলে যে অ্যাসিডিটি বাড়বে এই ধরনের কোনো ধরনের নাই। আমার কাছে মনে হচ্ছে যে এটি আপনাদের আরো বেটার ফিল করবে। আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফিল করবেন। আমি এই ধরনের মানে হাইপোথিসিস, মানে এটা এক ধরনের মানে যা হোক, আমরা এই ধরনের অজুহাত না দেখাই, এটাই ভালো। তো এটা একটা বিষয়। তো আমরা অনেকে বলেন যে আমরা অনেক রকম ইত্যাদিতে অনেক রকম খাবার খাই, সবই কি খারাপ? আমরা বলি যে এটা তৈলাক্ত, পেঁয়াজু এত বেশি খাওয়া যাবে না, বেগুনি তেলে ভাজা, এত তেলে ভাজা, তো এগুলি খাওয়া যাবে না, ইত্যাদি খাওয়া যাবে না। ওকে, ফাইন। তো আমাদের এই ইফতারে কি কোনো ভালো খাবার নেই? আমরা তো মুড়ি খাই, অনেকে বলেন যে মুড়ি তো অনেক ভালো জিনিস এবং এটার কি গ্লাইসেমিক ইন্ডেক্স কম,
একটা শুষ্ক, অ্যাসিডিটি কমায়, ভালো লাগে। তো এরকম কিছু মানে আমরা যেসব খাবার খাই তার মধ্যে কি কি খাবার আসলে আপনি মনে করেন স্বাস্থ্যকর? না, একই মুড়ির সাথে যে আমরা যে বিভিন্ন ধরনের ছোলা খেয়ে থাকি, ছোলা তো খুবই ভালো জিনিস। ভালো এটির মধ্যে জিনিস, অনেক এক্স্যাক্টলি, হ্যাঁ। ফাইবার আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অনেক মিনারেলস, হুম হুম। ভাইটামিনস আছে। নিঃসন্দেহে আহ, আহ, ভালো। আর মুড়ির কথা যেটা বলতে, মুড়ির পরিমাণটা খুবই ছোলার সাথে খুবই কম হয়ে থাকে। এটি মনে হয় না যে এত যে খুব একটা বেশি। এফেক্ট করবে, হ্যাঁ, সেটি আর কি। আর আপনি নিজেও বলছেন যে এটির মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম, সুতরাং খাওয়া যেতে পারে। তো আর ভালো খাবারের মধ্যে যেগুলো আমরা তো বললাম যে বিভিন্ন ধরনের স্যুপ বলেন, বিভিন্ন ধরনের নন সুগারি ড্রিঙ্ক বলেন, তারপর ফ্রুট জুস বলে থাকেন, ফ্রুট সালাদ বলে থাকেন, এগুলো কিন্তু অনেক বেটার আর কি। ভালো, ভালো, সেটাই। তো আপনার কাছ থেকে একটা জিনিস জানতেই চাই, সেটা হচ্ছে যে তেল, কারণ সবই তো মানে ভাজা পোড়ার দোষ দেওয়া হচ্ছে তো, এবং একই তেল বারবার বার্ন করা হচ্ছে, সেটাও একটা ক্ষতিকর বিষয় আছে। আর তেল যত কম খাওয়া যায় তত ভালো, এটা কার্ডিওলজিস্ট হিসাবে তো আপনি, আপনার কণ্ঠ সবার আগে থাকবে। তো কি করা যায় বলেন তো, মানে কি ধরনের তেল বা কম তো তেল কিভাবে সম্ভব, বা কোন তেলটাই বা মন্দের ভালো? আম, তেলের কথা, যদি অয়েলের কথা বলে থাকেন, তাহলে আমরা তো সবাই জানি মেডিটেরিয়ানরা সবচেয়ে বেশি কিভাবে ওরা বেশি লঞ্জিভিটি পেয়ে থাকে। তারা দেখা গিয়েছে যে তারা আপনার অলিভ অয়েল ব্যবহার করে থাকেন, তারপর অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারেন, তারপর ক্যানোলা অয়েল ব্যবহার করতে পারেন, কারণ এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের তুলনায় বেশি থাকে। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি বেশি থাকে, এটি মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটি আমাদের শরীরের জন্য ভালো। এটি একটি পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটির মধ্যে আমি আর মিনারেল বা অন্য কিছু যাবো না, এগুলো অনেক জটিল বিষয়। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে 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 হিটিং ইন্ডেক্স, যে কোনো কুকিং অয়েল যদি কতটুকু হিট ধারণ করতে পারে। হ্যাঁ, আমরা বিভিন্ন ছোটবেলা আমরা পড়েছি বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট, এই ধরনের কিছু। হ্যাঁ, তো এই যে তেলগুলো যখন গরম করবেন, একটা নির্দিষ্ট হুম একটা হুম। তাপমাত্রা আসলে এটি কিন্তু তখন হাইড্রোজেনেটেড হয়ে যায়, বিভিন্ন ফ্রি র্যাডিক্যাল সৃষ্টি করে। মানে আমি এই শব্দগুলো বলছি যে সবই কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। তো তো এমন তেল আপনাকে ব্যবহার করতে হবে যেগুলি আপনার ধারণ ক্ষমতাটা বেশি, এটি একটু বেশি। তো অলিভ অয়েল কিংবা অ্যাভোকাডো অয়েলে সেটি দেখা গিয়েছে যে আপনি অনেকক্ষণ আপনার তাপ সহ্য করতে পারে, যেমন কম্পেয়ার টু আপনার বিভিন্ন ধরনের ভেজিটেবল অয়েল। দেখেন, ভেজিটেবল অয়েল নাম শুনলে মনে হয় যে এটি তো ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অল্প গরমেই এটি কিন্তু আপনার মানে প্রবলেম সৃষ্টি করতে পারে, যে সমস্ত শব্দগুলোর কথা বললাম। এটি একটি পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে যখনই আপনি ব্যবহার করবেন, আমার মা বোনরা আরো বেশি জানবেন, অল্প আছে, অল্প যদি আপনার তাপমাত্রাতে যদি বেশি হাই টেম্পারেচার যদি না দেওয়া হয়ে থাকে, সেটি কিন্তু বেটার, সেটি একটা করা যেতে পারে। আর অবশ্যই আপনি তো জানেন যত কম তেল ব্যবহার করা যেতে পারে সেটি তো অবশ্যই ভালো। আর এছাড়াও আপনি অয়েলের পরিবর্তে যদি আপনি কোনোভাবে গ্রিল করা যায় কিনা কিংবা বেকিং করা যায় কিনা, হ্যাঁ, স্লো টেম্পারেচারে কোনো কিছু কুক করা যায় কিনা, এগুলি আপনারা একটু খেয়াল রাখতে পারেন। হুম হুম। তাহলে যে আরেকটি বিষয় যেটা বললেন যে মানে বয়লিং পয়েন্টের কথা বললেন, তো আর একটা পয়েন্টে যে মানে ওই তেলের যে চরিত্র সেটা আসলে নষ্ট হয়ে যায়, এবং সেটা থেকে কিছু খারাপ জিনিস বের হয় যেগুলো আসলে শরীরের জন্য খারাপ, সাধারণভাবে যদি বলি। এবং যে জি। কারণে আপনি বললেন যে ভেজিটেবল অয়েল শুনতে অনেক ভালো মনে হয়, যে ভেজিটেবল অয়েল খুবই বোধহয় স্বাস্থ্যকর। হ্যাঁ, স্বাস্থ্যকর, কিন্তু সেটা খুব সহজেই মানে খুব অল্প তাপমাত্রাতেই সেটা কিন্তু চরিত্র চেঞ্জ হয়ে যায়, এবং সেটা পরবর্তীতে যে উপাদানগুলো তৈরি হয় সেটা আসলে শরীরের জন্য ভালো না। এটাই হলো মূল বিষয়, যেটা আপনি যেটা বললেন যে অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েলে সেটা ভালো। তো এগুলো মানে কি, মানে বারবার কি গরম করা যায়, মানে একই তেল কি 2 দিন 3 দিন গরম করা ঠিক হবে? না, 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 আহ, যে কোনো কিছু বারবার তেলটা তো করা রয়ে মানে যায় অনেক সময়, ফেলেন এটা না অনেক। না, এটা আমি রিকমেন্ড করি না। আম, এটিতে কিন্তু আপনার, দেখেন, আপনি যদি কথার কথা, আপনি একটা তৈল ব্যবহার করলেন, অয়েল, একটা টেম্পারেচার এতক্ষণ পর্যন্ত, পরের দিন যদি আবার সেই একই টেম্পারেচার ব্যবহার করে থাকেন একটা নির্দিষ্ট ডিউরেশন, এইভাবে যদি বারবার হুম। করে থাকেন, তারপর চিন্তা করেন এগুলি যদি আমি যদি সামারাইজ করে থাকি, যদি আমি যদি যোগ করে থাকি, তাহলে এটি কতটুকু টেম্পারেচার হতে পারে, কতটুকু ডিউরেশন হতে পারে। তো আচ্ছা, সুতরাং বুঝতেই বুঝতে পারছেন, পেরেছি। ম্যাথের দিক থেকেও এটি কিন্তু একটা অ্যাকসেপ্টেবল হ্যাঁ হ্যাঁ, থিওরি। বুঝতে পেরেছি। তার মানে প্রথম দিন যদি ধরি আমি 100 ডিগ্রি সেলসিয়াস করলাম, পরের দিন তো তাই করছি, তার মানে জি, এটা তো 200 মানে টাইমস মানে হয়ে যাচ্ছে কাজে। হয়ে যায়। জি, এবং সেটা তত বেশি মানে ক্ষতিকর উপাদান তার থেকে বের হবে, যেটা শরীরের জন্য খারাপ।
তো সেক্ষেত্রে উচিত আসলে আপনি যেটা বললেন যে গ্রিল করা, এয়ার ফ্রায়ার সম্পর্কে আপনার যেগুলো অনেক খাবার আছে যে এয়ার ফ্রায়ার ইউজ করা যায়, সেগুলো কি স্বাস্থ্যকর হবে? এয়ার ফ্রায়ার তো এখন বর্তমানে অনেক জনপ্রিয়, এবং বিশেষ করে যারা গ্রিল বা বেকিং, যারা এই ধরনের অল্টারনেটিভ পন্থায় কুকিং করছেন, এয়ার ফ্রায়ারও একটা ভালো একটা ভূমিকা পালন করছে, এবং অনেক ভালো কিছু শুনতে পাচ্ছি। দেখা যাক ওদের ভবিষ্যতে সেটাই। অন্য কোনো কিছু রিসার্চে আসে কিনা। সেটা আর গ্রিলের কথা বললেন, সেটাও তো সম্ভব যে গ্রিল বা ওভেনে যদি করা যায় সেটাও ভালো হবে। তো ডাক্তার মঞ্জু মোর্শেদ, আমার মনে হয় যে আমরা একজন কার্ডিওলজিস্টের সাথে এখন কথা বললাম, আপনার কাছ থেকে অনেক বেশি তথ্য আমরা নিলাম আজকে রোজা সম্পর্কে, এবং যারা আমাদের দর্শক দেখছেন, আপনারা নিশ্চয়ই এই তথ্যগুলো আপনারা হয়তো এর আগে শুনে থাকবেন, আবার আপনারা মনে করিয়ে দিলাম। আমরা অনেক কথাই তো জানি, আমরা বারবার বললে হয়তো আপনিও সেটা করতে আসলে উৎসাহিত হবেন, এবং নতুন কিছু তথ্য হয়তো দেওয়ার চেষ্টা করলাম আজকে, হয়তো যদি কাজে লাগে তাতে আমরা মনে করবো যে আমাদের সাহায্য করতে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে এই রোজার সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ দর্শকবৃন্দকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু কথা শোনার জন্য। আপনারা উপকৃত হলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। বেশি বেশি করে আপনারা টিভিএন প্রোগ্রামটা দেখবেন, অনেক অনেক সুন্দর প্রোগ্রাম করে থাকেন। আর সেই সাথে সাথে বলবো, এই রোজার মাস শুধু আমাদের খাওয়া দাওয়ার কথা চিন্তা করবেন না, আমাদের আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা আছেন অনেক হয়তো লেস ফরচুনেট, তাদের দিকেও একটু খেয়াল রাখবেন এবং তাদেরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করবেন। এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো কোনো তথ্য থাকতে বা নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।